সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। হঠাৎ করেই একটি নিউজ সামনে চলে আসলো। চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সহসমন্বয়ক রয়েছেন খান তালাত মাহমুদ রাফি, তাকে নিয়ে একটা রিপোর্ট ডেইলি বাংলাদেশ এই মিডিয়াটি রিপোর্টটি প্রকাশ করে, একদম হু হু করে ছড়িয়ে পড়ে। আমরা দেখলাম এর আগেও এই রিপোর্টটি অন্য একটি মিডিয়ায় প্রকাশ হয়েছে, একেবারে অখ্যাত একটি মিডিয়ায়, তবে তখন সেটি নিয়ে এত আলোচনা হয়নি। কিন্তু যখন এই বুধবার নতুন করে এটি ডেইলি বাংলাদেশ দিল, তখন এটা ছড়িয়ে পড়লো। সেখানে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে, তারপরে চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই রাফি সহসমন্বয়ক রাফি নাকি বিভিন্ন ধরনের বাণিজ্য করে চলেছে, সে নাকি চাঁদা নিচ্ছে, এরকম অভিযোগ করা হয়েছে। তার বিকাশ নাম্বার, তার মায়ের বিকাশ নাম্বার দিয়ে বড় অঙ্কের টাকার কথা বলা হচ্ছে। প্রথম দিকে নানান মন্তব্য, নানান কিছু মানুষ বলা বলি শুরু করেছে। অনেকেই এভাবেও বলছেন যে দুর্নীতিতে প্রথম শহীদ হলেন রাফি। এরকম এই ঘটনার পরপরই আমরা দেখলাম ডেইলি বাংলাদেশ খবরটি সরিয়ে নিল। পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করে আরেকটি খবর প্রকাশ করলো। এর অনেক আগেই ঘটনাটির আজকের এই বুধবারের ঘটনাটির অনেক আগেই রাফি এইসব বিষয় ক্লিয়ার করেছে। তার কত টাকা বিকাশে এসেছে, কেমনে এসেছে, কিভাবে এসেছে, এবং এইসব তথ্যগুলো যে একেবারে বানোয়াট। কারণ এই তথ্যগুলো আমি বলতে চাচ্ছি না নতুন করে, এজন্য কারণ এই ভুল তথ্য হোক আর যাই হোক, যারা খবর প্রকাশ করে আবার বন্ধ করে দিয়ে ক্ষমা প্রার্থনা করে, সেই বক্তব্য আমি প্রচার করে তাদেরকে নতুন সুযোগ দিতে চাচ্ছি না। কারণ যেটা তারা স্বীকারই করলো যে তারা এটা যাচাই করতে পারেনি, তারা মিথ্যা প্রমাণিত হয়েছে এর মাধ্যমে। আসাদ ভাই, আপনি কিভাবে দেখেন? রাফি ইতিমধ্যেই একটি বক্তব্য দিয়েছেন, তিনি ব্যবস্থা নেবেন কিনা এসব নিয়ে তিনি কথা বলেছেন। আসলে কি করা উচিত? আপনি খবরটি তো নিশ্চয়ই দেখেছেন, কারণ এখানে নানান বড় দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। 32 কোটি টাকা নাকি সে ইতিমধ্যে নিয়ে নিয়েছে। এটা তো স্পষ্ট হয়ে গেছে যে ওই প্রতিবেদনটা আসলে পুরোপুরি সঠিক না, বা ওইখানে তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তো ওই রিপোর্টটাকে আমরা একটা ভুয়া বা ফেক নিউজ বলতে পারি। সেটাই। কিন্তু এটা নিয়ে মানুষের আগ্রহের জায়গাটা গুরুত্বপূর্ণ, যে মানুষ ওই নিউজটাকে কেন আজকে এত বেশি আলোচনায় নিয়ে আসলো। এর কারণ হচ্ছে যে অভ্যুত্থানের পর থেকে যে পরিস্থিতিটা বিরাজ করছে, সেটার সঙ্গে মানুষ এই ঘটনাটাকে রিলেট করতে পারছে। অনেকের মনে হয়েছিল এরকম ঘটনা ঘটতেও পারে, যে ধরনের অভিযোগ, এবং অনেকের বিশ্বাসও আছে যে ঘটছে। হ্যাঁ, সে ধরনের অনেক সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, কিন্তু একেবারে তথ্য প্রমাণ সহ এখনো কিছু আমরা কিন্তু দেখতে পাইনি। এগুলো বলা হচ্ছে। তো এটার আরেকটা কারণ হচ্ছে মানুষ আসলে ছাত্রদের প্রতি প্রচুর আশা নিয়েছিল যে ছাত্ররা একটা নতুন বাংলাদেশ উপহার দেবে। তো সেই জায়গাতে মানুষ যখন দেখতেছে যেই লাউ সেই কদুর দিকেই আসলে যাচ্ছে, সেটা মানুষ কূপ থেকেই হোক কিংবা হতাশা থেকেই হোক সেগুলোর প্রতি নজর রাখতেছে। এখানে ডেইলি বাংলাদেশ একবার দিকে যেমন নিউজটা তো তাদের এমন একটা ফ্যাক্ট ভেরিফাই না করা নিউজ তারা যেভাবে ছাপার পর আবার সেটা আনপাবলিশ করছে, এটা আমাদের মিডিয়ার জন্য দুঃখজনক, খুবই দুঃখজনক। হ্যাঁ, তারপর তবে তারা একটা ভালো কাজ করছে যে ওটা দুঃখ প্রকাশটা করছে অন্তত। আর অতীতে তো অনেক সময় দেখা গেছে নিউজ গায়েব হয়ে গেছে, কোনো দুঃখ প্রকাশ নেই, কোনো ব্যাখ্যা নাই কেন এটা করা হয়েছে। আর রাফি যেটা নিজের অবস্থান তো আগেই স্পষ্ট করছেন, ওই নিউজটা যেহেতু 2024 সালের অক্টোবরের দিকেই প্রকাশ হয়েছিল কোনো মিডিয়ায়, সেখান থেকে সে তো তার অবস্থানটা স্পষ্ট করছে। এবং বাংলাদেশে তো কেউ যদি দুর্নীতি করেও থাকে, সে কেউ কখনো স্বীকার করে না যে আমি দুর্নীতি করছি। সে তাদের দিক থেকে আমরা অতীতে যেসব দুর্নীতিবাজদের দেখেছি তারা সবাই বলছে যে আমরা এইসব অভিযোগ ভিত্তিহীন না। বিষয়টা এরকম, আপনি যদি এখন ধরেন কোনো একটা অখ্যাত মিডিয়া যদি আমার নামে একটা স্ক্যান্ডাল ছড়াই দেন, মানুষ কেউ না কেউ এটা বিশ্বাস করবে, এবং ধরে নিবে, এবং ভবিষ্যতে কিন্তু আমার উপর ওই ঘটনাটার কিন্তু প্রভাব পড়তেই থাকবে। মানুষ ধরে নিবে আচ্ছা এই তো ওই ঘটনার সঙ্গে জড়িত। এর কারণ আমাদের এখানে এই পরিবেশটা বিরাজ করছে। এ ধরনের দুর্নীতি, এ ধরনের নিয়োগ বাণিজ্য, এ ধরনের তদবির বাণিজ্য অহরহ হচ্ছে। আপনি দেখেছেন শেখ হাসিনার আমলে তার বাগানের মালি না কে জানি 400 কোটি টাকার মালিক হয়ে গেল। তারপর পিএসসি ড্রাইভার যে একজন আবেদ আলী, হ্যাঁ ডক্টর আবেদ আলী, কোটি কোটি টাকা পাওয়া গেল। স্বাস্থ্য অধিদপ্তরের এই মালিক আব্দুল মালিক। তো এরকম হাজার
কোটি টাকা মেরে দেওয়ার বিভিন্ন দুর্নীতির খবর তো আমরা দেখেছি গত কয়েক বছরে। তো এই জায়গাগুলো থেকে মানুষ আসলে অনেক সময় ভেবে নেয় যে আসলে এ ধরনের ঘটনা মানে ঘটতে আমাদের পারে। দেশে ক্ষমতা মানেই অর্থ, মানে আপনি প্রচুর পরিমাণে টাকা পাচ্ছেন। এখন রাফি কি মানহানি মামলা করা দরকার আছে কিনা, মানে এটা বিষয়ে কি? এটা যদি আমাদের তো একটা প্রেস কাউন্সিল আছে, সংবাদ নিয়ে কোনো অভিযোগ থাকলে বা ইয়ে থাকলে সেগুলো প্রেস কাউন্সিলে উনি জানাতেই পারেন। আচ্ছা, এখন আমার অনেকেই কিন্তু বলা বলি করছেন যদি তিনি সত্য হন এবং তিনি যদি সলিড থাকেন তিনি মামলা লড়া উচিত, এটা কিন্তু অনেকে বলছেন। আর হচ্ছে এই ডেলি বাংলাদেশ যখন হচ্ছে নিউজটি ছাপে তখন এটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়ে যায়। আমরা দেখলাম আমাদের এখানকার একজন সাংবাদিক যিনি এই তাসনিম খলিল, তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে ডিজি মানে ডেলি বাংলাদেশকে ডিজিএফআই মানে বাংলাদেশের মানে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা বলছিল যে হচ্ছে তাদের পত্রিকা, তারা উদ্দেশ্যমূলকভাবে এরকম তথ্য ছড়াচ্ছে। মানে তিনি এরকম একটি স্ট্যাটাস নিশ্চয়ই আপনি দেখেছেন। তো মানে ডেলি বাংলাদেশের কি হঠাৎ করে, মানে এটা তো মানে তারা নীতিগত সিদ্ধান্ত ছাড়া এরকম রিপোর্ট হঠাৎ করে ছাপার কথা না, কারণ বাংলাদেশের মিডিয়ার এখন এমন কারো এখন না কোনো সময় কারো কোনো দুঃসাহস এরকম ছিল না যে হচ্ছে আপনি 100% প্রমাণ না করে এবং হচ্ছে আপনি মানে শতভাগ শিওর না হয়ে কারোর বিরুদ্ধে একটা 1 পয়সার একটা দুর্নীতির রিপোর্ট আপনি ছেপে দিবেন। এটা কি ডেলি বাংলাদেশের কোনো উদ্দেশ্যমূলক কোনো কিছু, নাকি হচ্ছে নিতান্ত একটা ভুল? আপনার কাছে কি মনে হয়? আসলে নিশ্চিতভাবে বলাটা মুশকিল, কারণ হচ্ছে গতকাল বা পরশুই তো আমরা আরেকজন বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী বা আন্দোলনে অংশগ্রহণকারীর একটা স্ট্যাটাস দেখলাম, যে ওই স্ট্যাটাসে উনি দাবি করছিলেন যে সম্ভবত কুয়েটের যে একজন শিক্ষার্থীকে তার মতামত ছাড়াই তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই বিশ্ববিদ্যালয় কমিটিতে রাখা হয়েছে। তো উনি তার স্ট্যাটাসে দাবি করছিলেন যে তাকে নাকি ওইখানকার আহ্বায়ক বা ওরা জানাইছে বা এই কমিটিটা নাকি কোনো নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার মতে বা পরামর্শে করা হয়েছে, তালিকায় তাদেরকে স্থান দেওয়া হয়েছে। আবার এখানে উল্টোটা দেখতেছি, আবার কেউ কেউ তো এমনকি খোদ বিএনপির নেতা রুহুল কবির রিজভীও একবার সম্ভবত এক সমাবেশে বলে ফেলছেন যে একটা গোয়েন্দা সংস্থা হচ্ছে ছাত্রদের একটা কিংস পার্টি গঠনে বা রাজনৈতিক দল গঠনে সহযোগিতা করতেছে। তো ওইগুলো মিলিয়ে যদি আমরা দেখি, তো আমার কাছে এটা খুব উদ্দেশ্য প্রণোদিত, এটা একেবারে মনে হচ্ছে না যে খুব উদ্দেশ্য বা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। আপনার বিষয়টা আমি নিলাম, কিন্তু আমার একটা অবজারভেশন আছে। ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম ফ্রন্ট লাইনার কারা? রাফি কিন্তু তাদের মধ্যে অন্যতম না, ফ্রন্ট লাইনারদের মধ্যে। রাফি চট্টগ্রামের সহ-সমন্বয়ক, চট্টগ্রামে কিন্তু রাসেল মাহমুদ নামে সম্ভবত আরেকজন সমন্বয়ক রয়েছে, এই রাফি কিন্তু সমন্বয়ক না। সেই জায়গা থেকে এই ফ্রন্ট লাইনার কারো বিরুদ্ধে বা একদম সমন্বয়ক যিনি তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ না উঠে রাফির বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠছে, এটা কোনো না কোনো একটা উদ্দেশ্য, কোনো না কোনো কিছু এখানে আছে। কারণ আপনি সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ধরেন আপনার শত্রুতা থাকলে এদের সঙ্গে হওয়ার কথা, রাফির সঙ্গে হওয়াটা আসলেই মানে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এখানে কিছু না কিছু যদি কিন্তু রয়েছে, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো হিসাব নিকাশের গলদ বা হচ্ছে কোনো না কোনো ভাগাভাগি, কোনো না কোনো কিছুতে কিছু না কিছু একটা রয়েছে, যার কারণে তাকে হচ্ছে এক ধরনের মনে করেন যে মানে নিচু করে দেওয়া। হ্যাঁ, তারপরে এবং ডেলি বাংলাদেশ আমরা মোটামুটি ধরেন আপনারা তারা হচ্ছে হয়তো একটু চটকদার রিপোর্ট করলেও মোটামুটি একটা মিডিয়া, তো একদম নিবন্ধিত একটা মিডিয়া, সেই জায়গা থেকে তাদের কাছে এই রিপোর্টটি করার আমার কাছে মনে হচ্ছে কোনো না কোনো একটি উদ্দেশ্য, কোনো না কোনো একটা পারপাস তো এখানে অবশ্যই রয়েছে। হ্যাঁ, সেটা আপনি বলতেই পারেন, সেটা তো সবকিছুতেই আসলে দুইটা দিক থাকে। হ্যাঁ, তো এখানেও এমন কিছু থাকলেও থাকতে পারে, সেটা আসলে এখান থেকে আমি বা আপনার পক্ষে নিশ্চিত হওয়াটা মুশকিল। না নিশ্চিত না, আমরা তো স্পেকুলেট করতেছি, অনুমান করতেছি। তো ওই ধরনের যারা ক্ষমতার কাছাকাছি থাকে বা যারা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স থাকে, এখন তো ছাত্ররাই হচ্ছে এখনকার মানে স্ট্রাইকিং ফোর্স, তারাই হচ্ছে একভাবে বলা যাচ্ছে যে সরকারের পর তারাই সবচেয়ে শক্তিশালী, সরকারও তাদের অনেক দাবি দাওয়া মানতেছে। সে জায়গা থেকে অনেক অভিযোগ তো আমরা শুনতেছি, নানান অভিযোগ আছে, নিয়োগ সেটা এগুলো শোনা যাচ্ছে, কিন্তু এগুলো কেউ এখনো প্রমাণিত না হলে শোনা তো যাচ্ছে, এগুলো কথাগুলো উঠতেছে। তো
হতে পারে এমন কিছু ঘটছে যে তাদের ভেতরে বা ইয়ের সঙ্গে কোনো অন্য কিছু থাকতেও পারে। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় একটা মানে একটা তার ছিঁড়ে গেছে একটা সম্পর্কে। একটা ইয়ে তো কালকে আজকে ফেসবুকে দেখলাম যে একটা অডিও ফাঁস হয়েছে যে চট্টগ্রামে একটা মেলা আয়োজনের জন্য ওই 10 লাখ টাকা চাঁদা দাবি ওটা। হ্যাঁ 10 লাখ টাকা চাঁদা চেয়ে সেটা নিয়ে দর কষাকষি হচ্ছে। এবং চট্টগ্রামের ঘটনাটাই কিন্তু বেশ উঠে আসতেছে, তার মানে চট্টগ্রাম স্থানীয় একটা দৈনিক ওই অডিওটা ফ্যাক্ট চেক বা ওরা ওদের মতো করে যাচাই করে দাবি করতেছে এটা রিয়েল হ্যাঁ কণ্ঠ এবং এটা কোনো জেনারেটেড না, মানে তারা এটাকে fake না, সত্য সত্য বলতে। তো ওইখানে রেজা নামে যে ফোনে কথা বলতেছিল চাঁদা দাবি চাইতেছিল তাকে বলা হচ্ছে যে সে সম্ভবত রাফিরই একজন ঘনিষ্ঠ। যাক, এগুলো নিয়ে নানান স্পেকুলেশন রয়েছে, প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত আসলে কোনো কিছুই বলা যায় না, আমরা কিছু অনুমান করতে পারি। কারণ আপনি সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারপরে যারা হচ্ছে উপদেষ্টা পরিষদে রয়েছেন 3 জন, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, তাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ ওঠেনি। চট্টগ্রামের সহ-সমন্বয়ক রাফির বিরুদ্ধে উঠছে, এটা একটা বড় প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। নাকি ছোট দরেই খাওয়া শুরু হচ্ছে, এরকম কিছু হইতে পারে, নানান কিছু হইতে পারে। আমরা কিছু অনুমান করলাম, আপনারা হয়তো কিছুটা নিজেদের মতো করে বুঝে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।